So that's a nice number, and let me start my class. আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, do you hear me? জি Yes, স্যার, sir. শোনা যায়। ওকে, তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পারফরম্যান্স অ্যাপ্রেজাল। অর্থাৎ যে কোনো একটা অর্গানাইজেশনে আমরা একজন ওয়ার্কার, be he is a line level worker or the management level worker, আমরা তার পারফরম্যান্স ইভালুয়েট কিভাবে করব। অ্যাপ্রেজাল কথাটা অ্যাকচুয়ালি ইভালুয়েশন কি মিন করে, এবং পারফরম্যান্স অ্যাপ্রাইজাল আমরা আলোচনা করছি। এবং পারফরম্যান্স অ্যাপ্রাইজাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা এর আগে স্যালারি নিয়ে আলোচনা করেছি, আমরা এর আগে মোটিভেশন নিয়ে আলোচনা করেছি। পারফরম্যান্স অ্যাপ্রাইজালও এটা মোটিভেশনেরই পার্ট, এবং প্রপারলি যদি একজন ওয়ার্কার তার ওয়ার্কিং ফিল্ডে ইভ্যালুয়েটেড না হন, তাহলে তার মধ্যে ওয়ার্ক মোটিভেশন কাজ করবে না। সো আমরা আজকে দেখবো যে কিভাবে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল করা হয়। এবং আমরা কমন সেন্স থেকে জানি যে কোনো চাকরিতেই একটা পারফরম্যান্স ইভালুয়েশন বা পারফরম্যান্স অ্যাপ্রাইজাল থাকেই। যেমন সরকারি চাকরিতে আমরা জানি যে এসসিআর বলা হয়, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। বস লেভেলের লোকজন তার সাবঅর্ডিনেট যারা আছেন তাদের সম্পর্কে এসসিআর লিখে পাঠান, এবং সে অনুযায়ী তার প্রমোশন বেনিফিটস সেগুলি এনশিওর্ড হয়। সো তাহলে আমরা গভর্নমেন্ট সার্ভিস যাদের ফ্যামিলিতে কেউ করেন তারা প্রত্যেকে এই সম্পর্কে জানে, এসসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। সো আমরা জানলাম যে, প্রথমে জেনে নিলাম যে কিভাবে পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে হয় বা পারফরমেন্স অ্যাপ্রাইজাল করতে হয়। একটা মেথড হচ্ছে কনফিডেন্সিয়াল রিপোর্ট, and most common in government services, be it civil or military. So confidential report is given by the boss level people. তো আমরা যদি একটা জিওমেট্রিক ক্যাটাগরি করি পারফরমেন্স ইভ্যালুয়েশনের, আমরা দেখবো যে ইউজুয়াল হচ্ছে যে যিনি আমার ওয়ার্ক সুপারভাইজার অথবা যিনি আমি যার কাছে রিপোর্ট করবো, আমার রিপোর্টিং অথরিটি, মূলত তিনি আমার পারফরমেন্সকে ইভালুয়েট করে থাকেন। এবং সেটা টাইম ফ্রেমটা ইউজুয়ালি ইয়ারলি হয়ে থাকে, বাট এটা আরো শর্ট স্প্যানেও হতে পারে, যেটা কোয়ার্টারলি হতে পারে, এটা 6 মান্থ স্প্যানও হতে পারে। কিন্তু ইউজুয়ালি এটা ইয়ারলি হয়ে থাকে যে কোনো একটা অর্গানাইজেশনে, বাট মোর ফ্রিকুয়েন্টলি হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য অর্গানাইজেশন এন্ড দ্য নেচার অফ দ্য জব। সো আমি যদি বস লেভেল আমাকে ইভালুয়েট করছি, আমি যদি এটা ধরে নেই, যে মেথডে উনি করুন না কেন, আমরা মেথডগুলি পরে বলছি, তো এটাকে আমরা বলছি, যদি জিওমেট্রিক ক্লাসিফিকেশন থেকে বলি, তাহলে এটা একটা 90 ডিগ্রি ইভালুয়েশন, অর্থাৎ বস এট দ্য টপ অফ মাই হেড অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে তার সাথে কিন্তু আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, উই আর নট প্যারালাল অ্যাকচুয়ালি, বস ইজ নট প্যারালাল টু মি, বস ইজ অ্যাবাভ মি। সো সেই অর্থে দেখলে, এবং উনি একটা ডিফারেন্ট অ্যাক্সিসের লোক এক অর্থে, সেই অর্থে দেখলো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়বে, যে বস ইজ অ্যাবাভ মাই হেড, সো আই কনসিডার দ্য অ্যাঙ্গেল টু বি 90 ডিগ্রি। এটা একটা ইভালুয়েশন মেথড হতে পারে। একটা অর্গানাইজেশন চাইতে পারে যে বসই আমাকে ইভালুয়েট করুক, বাট দেয়ার আর অর্গানাইজেশন যারা চাইবে যে আমাকে পিয়ার লেভেলও ইভালুয়েট করুক, আমাকে পিয়ার লেভেলের কেউ ইভালুয়েট করুক। তাহলে পিয়ার লেভেলের লোক মানে হচ্ছে যারা আমার সাথে কো ওয়ার্কার, আমার একই লেভেলের লোক, তারা যদি আমাকে ইভালুয়েট করে, দে আর প্যারালাল টু মি। সো এটা যদি আমি জিওমেট্রিক্যালি ক্লাসিফিকেশন করি, তাহলে আমি এটাকে বলবো 180 ডিগ্রি ইভালুয়েশন। 180 ডিগ্রি ইভালুয়েশন, কারণ আমার প্যারালাল লোক যারা, তারা আমার সম্পর্কে ইভালুয়েট করছে যে আমি কেমন পারফর্ম করছি। ওকে, এন্ড পারফরমেন্স ইন এভরি সেন্স, পারফরমেন্সের অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে, শুধুমাত্র যে জবটা আমাকে অ্যাসাইন করা হয় সেটাই না। আমার অফিস বিহেভিয়ার থেকে শুরু করে, আমার ড্রেস আপ থেকে শুরু করে, আমার যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন, আমার রিঅ্যাকশন থেকে শুরু করে, অনেক কিছু ফ্যাক্টরের উপরেই আমাকে ইভালুয়েট করতে পারে, সেটা বস করুক অথবা আমার পিয়াররা করুক। সো বস লেভেল ইভালুয়েশনকে আমি বলছি 90 ডিগ্রি ইভালুয়েশন, যখন বস আমাকে ইভালুয়েট করছেন, বিকজ হি ইজ অ্যাবাভ মি, অ্যাবাভ মাই হেড, সো দি অ্যাঙ্গেল ক্যান বি কনসিডার্ড এজ 90 ডিগ্রি। আমার পিয়াররা যদি আমাকে ইভালুয়েট করে, দে আর প্যারালাল টু মি, আমার বাই সাইড, আমার সাইডে এরা দাঁড়িয়ে আছে, আমার একই রোতে দাঁড়িয়ে আছে, সুতরাং ওরা যদি আমাকে ইভালুয়েট করে, এটা 180 ডিগ্রি ইভালুয়েশন। এট দ্য সেম টাইম মোর কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন হচ্ছে যদি আমার সাবঅর্ডিনেট যারা আছেন, যারা আমার থেকে নিচে পদে চাকরি করেন, তারাও যদি আমাকে ইভালুয়েট করেন, আমার সম্পর্কে রিপোর্ট দেন যে আমি তাদের সাথে কেমন বিহেভ করি, আমি তাদেরকে কেমন গাইড করতে পারি, সুতরাং সেটা তখন হবে 360 ডিগ্রি ইভালুয়েশন। তাহলে জিওমেট্রিক ক্লাসিফিকেশনে 90 ডিগ্রি ইভালুয়েশন ইজ evaluation by the boss only, 180 degree evaluation is evaluation by the peer, and 360 degree evaluation
by the evaluation including my subordinates. সুতরাং 360 ডিগ্রি ইভালুয়েশনে বস, পিয়ার, সাবঅর্ডিনেট তিনটে একসাথে যোগ হবে। আমার চারপাশে যত লোক আছে, একটা সার্কুলার অ্যাঙ্গেলে আমার চারপাশে যত লোক আছে, কেউ আমার বস, কেউ আমার পিয়ার, একসাথে একই লেভেলে কাজ করি, কেউ আমার সাবঅর্ডিনেট, সবাই আমাকে ইভালুয়েট করছেন। সো এটা 360 ডিগ্রি ইভালুয়েশন। তবে অধিকাংশ ক্ষেত্রে একটা অর্গানাইজেশন সবসময় চেষ্টা করে যে যিনি কাজ মনিটরিং করছেন, সুপারভিশন অথরিটি, অথবা আমার দিক থেকে আমি তার সাবঅর্ডিনেট, আমার দিক থেকে উনি রিপোর্টিং অথরিটি, অধিকাংশ ক্ষেত্রে তিনি ইভালুয়েটটা করে থাকেন। এবং গভর্নমেন্ট সার্ভিসে এবং মিলিটারি সার্ভিসে কমন হচ্ছে বস লেভেলের লোকেরা ইভালুয়েট করেন এবং সেটা কনফিডেন্সিয়াল রিপোর্টের মাধ্যমে করে থাকেন। এর পাশাপাশি আমরা যোগ করি যে আরো কি কি মেথডে একজন ওয়ার্কারকে ইভালুয়েট করা যেতে পারে। যেমন র্যাঙ্কিং মেথড, ফার্স্ট মেথডটাকে আমরা বলছি র্যাঙ্কিং মেথড। র্যাঙ্কিং মেথডটা খুব সিম্পল। একজন বস লেভেলের লোককে যদি হায়ার ম্যানেজমেন্ট থেকে বলা হয় যে আপনার অধীনে যারা কাজ করছেন তাদের সম্পর্কে আপনি অ্যাপ্রাইজালটা পাঠান, ইভালুয়েশনটা পাঠান, উনি যেটা করতে পারেন, উনি যে কয়জন ওনার অধীনে কাজ করেন একটা কাগজ নিয়ে, সিম্পলি একটা সাদা কাগজ নিয়ে উনি 1, 2 করে র্যাঙ্ক করে দিতে পারেন যে এর মধ্যে এ হচ্ছে টপ পারফরমেন্সে, এ হচ্ছে সেকেন্ড, এ থার্ড, এ ফোর্থ, এ ফিফথ। এটা খুব সিম্পল র্যাঙ্কিংটা করা। হ্যাঁ, তাদের পারফরমেন্স সম্পর্কে উনি সারা বছর ধরে ধারণা পেয়েছেন, উনি জাস্ট এটা একটা র্যাঙ্কিং করে দিলেন। কিন্তু এটা সমস্যা হচ্ছে যে একটা মানুষকে হোল ম্যান কমপ্লিট, একটা মানুষের সাথে আরেকটা মানুষের কম্প্যারিজন মাথার মধ্যে কাজ করে, এখানে ডিটেইলটা কাজ করে না, এক ধরনের ইমপ্রেশন কাজ করে, হি পারফর্ম গুড। হ্যাঁ, সো এ হোল ম্যান কম্পেয়ার্ড উইথ অ্যানাদার হোল ম্যান। সো এই ধরনের কম্প্যারিজনের মধ্যে অনেক ক্রিটিক্যাল পয়েন্ট বাদ পড়ে যেতে পারে। এখানে শুধুমাত্র কম্প্রিহেন্সিভ একটা জায়গায় আসে যে পারফরমেন্স লেভেল সম্পর্কে বসের ইমপ্রেশনটাকে, যে সারা বছর একজন ওয়ার্কার কতখানি কাজ করেছে, সেই ভিত্তিতে উনি একটা কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন দিয়ে দেন। জাস্ট একটা সিঙ্গেল একটা স্প্যানে, একটা সিঙ্গেল লুকে উনি দিয়ে দেন যে হ্যাঁ এ হচ্ছে 1 নম্বরে, এ হচ্ছে 2 নম্বরে, বা এ হচ্ছে 3 নম্বরে। সো আমরা এই ধরনের ইভালুয়েশন মেথডকে বলছি র্যাঙ্কিং মেথড। সো র্যাঙ্কিং মেথডের লিমিটেশনটা আমি বলেও ফেলেছি যে সেটা হচ্ছে একজন হোল ম্যানের সাথে একজন হোল ম্যানের যখন কম্প্যারিজন হয় সেখানে ডিটেইলটা আসে না। সেখানে মাথায় থাকে যে হ্যাঁ রহিম এই টিমের মধ্যে বেস্ট, করিম এই টিমের মধ্যে সেকেন্ড। রহিম করিমের অনেক ডিটেইলই সেখানে অবজেক্টিভলি মূল্যায়ন করা হয় না, হয়তো ওনার মাথায় একভাবে ওনার সাবকনশিয়াস মাইন্ডে কাজ করে হয়তো। সো আর এটার আরেকটা বড় লিমিটেশন হচ্ছে যদি আমার আন্ডারে 4 জন 5 জন ওয়ার্কার থাকে তাদেরকে র্যাঙ্কিং করা যত সোজা, এখানে যদি 25 জন ওয়ার্কার হয় তাদেরকে র্যাঙ্কিং করা কিন্তু এত সোজা না, যে 1 থেকে 25 পর্যন্ত সবার র্যাঙ্ক দিতে হবে, কে 1 নম্বরে, কে 25 নম্বরে। সুতরাং এর ইন্টারমিডিয়েট যখন র্যাঙ্কিং গুলো, হয়তো টপ মানুষকে সিলেক্ট করা ইজিয়ার এবং সবচেয়ে লেজি বা লো পারফর্মারকে সিলেক্ট করাও ইজিয়ার, যে 25 নম্বরে পড়বে, কিন্তু এর মাঝে কে 10 নম্বরে থাকবে, কে 15 নম্বরে থাকবে, এগুলি সিলেক্ট করা এই সিম্পল র্যাঙ্কিং মেথডে এত ইজিয়ার না। হ্যাঁ, সুতরাং এটা একটা ডিফিকাল্ট কাজ যদি এখানে নাম্বার অফ ওয়ার্কার্স বেশি হয়ে যায়। তো এর থেকে বেটার একটা মেথড হতে পারে যদি একটা ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড, অনেক কোম্পানি এভাবে চায়। ফোর্স ডিস্ট্রিবিউশন মেথডটা কি, সে কতগুলি ক্যাটাগরি বলে দিল যে সুপিরিয়র, অ্যাবাভ এভারেজ, এভারেজ, বিলো এভারেজ, এইভাবে কতগুলি ক্যাটাগরি কোম্পানি বলে দিল এবং বলে দিল যে সুপিরিয়র ক্যাটাগরিতে আপনি 5 জনের বেশি লোকের নাম লিখবেন না। তারপরে অ্যাবাভ এভারেজ ক্যাটাগরিতে আপনি 10 জনের বেশি লিখবেন না, এভারেজে আপনি 20 জনের বেশি লিখবেন না। তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কতজন লোক ইনক্লুড হবে কোম্পানির হায়ার ম্যানেজমেন্ট থেকে একটা ডিরেকশন দিয়ে দেওয়া হলো। তার মানে এটা ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড, এক ধরনের ডিস্ট্রিবিউশন যেটা হায়ার ম্যানেজমেন্ট ফোর্স করছে। ডিস্ট্রিবিউশনটা কি, সুপিরিয়র, অ্যাবাভ এভারেজ, এভারেজ, বিলো এভারেজ, এইভাবে সে একটা ডিস্ট্রিবিউশন বলে দিল এবং প্রত্যেক ডিস্ট্রিবিউশনে কতজন ইনক্লুড হতে পারবে সেটাও সে বলে দিল। তার মানে এক ধরনের ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড। তো ফোর্স ডিস্ট্রিবিউশন মেথডটা সিম্পল র্যাঙ্কিং এর থেকে ভালো, কারণ যখন বলা হবে যে সুপিরিয়র ক্যাটাগরিতে আপনি 2 জনের বেশি লিখতে পারবেন না, তখন যেটা দেখা যায় যে ওই যদি যিনি রেটিংটা করছেন, ম্যানেজমেন্ট লেভেলে যিনি আছেন, তাকে যথেষ্ট ক্রিটিক্যাল হতে হয় যে আমাকে 2 জনকেই লিখতে হবে। এখানে উনি যদি পার্সোনাল, যেমন একটু আগে আমরা যে সিম্পল র্যাঙ্কিং এর কথা বলেছি, সেখানে পার্সোনাল বায়াস বশত উনি একজনকে টপে দিয়ে দিতে পারেন, কিন্তু যদি ফোর্স ডিস্ট্রিবিউশন বলা হয় যে একজনকে রিয়েলি আমি সুপিরিয়র ক্যাটাগরিতে ফেলবো কিনা, আবার আরেকজনকে আমি এর নিচে ফেলে দেবো কিনা, তখন কিন্তু ওনাকে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করতে হয়, পার্সোনাল বায়াস অ্যাভয়েড করে। হ্যাঁ, অনেকখানি ক্রিটিক্যাল হতে হয় যে এখানে আমি তো 2 জনের বেশি নাম লিখতে পারবো না। হ্যাঁ, এবং সেটা একটা ক্যাটাগরিতে পড়ে যাবে। হ্যাঁ, যে সুপিরিয়র ক্যাটাগরি তারা। সো ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড সিম্পল র্যাঙ্কিং এর থেকে একটু বেটার, এবং এট দি সেম টাইম এমপ্লয়ি সংখ্যা যদি বেশি হয় তারপরেও ফোর্স ডিস্ট্রিবিউশন মেথডে এটাকে অ্যাডজাস্ট করা যায়, কারণ তার সুপিরিয়র পজিশনে লেখার জন্য তাকে বলা হয়েছে আপনি সর্বোচ্চ 2 জনের নাম লিখবেন।
আর হয়তো অ্যাভাব অ্যাভারেজে বলা হয়েছে আপনি আপনি 10 জনের নাম লিখবেন, অ্যাভারেজে আপনি 20 জনের নাম লিখবেন। সো মোটামুটি সবাইকে সে একটা জায়গায় অ্যাকোমোডেট করতে পারে। তখন 15 এবং 20 এই দুজনের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় যে আমি 15 তে কেন, সে 20 তে কেন, তাহলে সে যিনি রেটিং করছেন তিনি বলতে পারেন যে তোমাদের দুজনকেই তো আমি অ্যাভারেজে ফেলেছি, একটা ক্যাটাগরিতে তো তোমরা পড়ো। সুতরাং উনি এই প্রেশারটা অ্যাভয়েড করতে পারেন, বা নিজে যখন চিন্তা করবেন তখনও ওনার নিজের সেলফ প্রেশারও কম থাকবে যে হ্যাঁ এদেরকে আমি একটা ক্যাটাগরিতে ফেলে দিয়েছি। হ্যাঁ, বাট এটার যেটা ঝামেলা হচ্ছে যে সুপিরিয়র ক্যাটাগরিতে যেহেতু কোম্পানির দিক থেকে লিমিটেশন বলা আছে যে আপনি 2 জনের নাম বা 3 জনের বেশি নাম লিখবেন না, তখন দেখা যায় যে হয়তো 3 জনের নাম লেখা হলো, 4 নম্বর ব্যক্তির পারফরমেন্সও খারাপ না, কারণ সুপিরিয়রের ইমিডিয়েট নিচে হচ্ছে হয়তো অ্যাবাভ অ্যাভারেজ ক্যাটাগরি। সুতরাং সেও হয়তো সুপিরিয়র ইনক্লুড হতে পারতো, ডিফারেন্সটা খুব বেশি না, কিন্তু তাকে ফেলে দেওয়া হলো আরেকটা ক্যাটাগরিতে, আরেকটা বক্সে ফেলে দেওয়া হলো। এগুলি তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে, তার মধ্যে ডিমোটিভেশন কাজ করতে পারে একজন ওয়ার্কারের মধ্যে, যখন সে জাস্ট অল্পের জন্য সে দেখা গেল যে সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে গেল। তারপরে আরেকটা টেকনিকের কথা আমরা বলছি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইনসিডেন্ট টেকনিক্স। ক্রিটিক্যাল ইনসিডেন্ট টেকনিকটা হচ্ছে একজন রেটার, বেসিক্যালি উনি সিনিয়র ম্যানেজার, যিনি সুপারভাইজার, যাকে রেট করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বলছি হি ইজ এ রেটার। তো তিনি যেটা করবেন, একটা লগ বুকের মতো করে যারা তার অধীনে কাজ করছেন তাদের সম্পর্কে উনি রীতিমতো ডায়েরির মতো করে লিখবেন, বিশেষ করে ক্রিটিক্যাল ইনসিডেন্ট গুলি, ডেইলি অ্যাক্টিভিটিস না, ক্রিটিক্যাল ইনসিডেন্ট গুলি। কখনো একটা কাজের সময় একটা ক্রিটিক্যাল ইনসিডেন্টস অ্যারাইজ করেছে, কিভাবে সলভ করা হয়েছে, কে কি রিয়াকশন শো করেছে, উনি সেটার প্রস এন্ড কনস, পজিটিভ এবং নেগেটিভ দুই সাইড থেকে উনি লিখে রাখবেন। এবং যখন বছরের শেষে ওনার কাছ থেকে চাওয়া হবে যে আপনি একটা রিকমেন্ডেশন দেন যে কাকে আমরা প্রমোশন দিতে পারি, কাকে আমরা বেনিফিট দিতে পারি, কাকে আমরা ডিমোশন দিতে পারি, কাকে আমরা সতর্ক করতে পারি যে তুমি তোমার লেভেল আরো ইমপ্রুভ করো, যখন তাকে বলা হবে যে তাহলে তখন তিনি এই জিনিসগুলি ডিটেইল ডিসকাশন ইভেন উনি সরাসরি যারা কাজ করেছেন তাদের সাথেও করতে পারেন, কারণ এগুলি লগ রেকর্ড করা আছে রীতিমতো, কোন কোন ক্রিটিক্যাল ইনসিডেন্টে কার কি রিয়াকশন ছিল, কে সলভ করতে পেরেছে, কি পারেন নাই। হ্যাঁ, সুতরাং উনি একদম ওপেনলি তাদের সাথে ডিসকাস করে তাদের সম্পর্কে রিকমেন্ডেশন পাঠাতে পারেন। এবং এটা অনেকখানি অবজেক্টিভ হবে, কারণ এমপ্লয়ীদের সাথে ডিসকাস করা যায় সরাসরি যে দেখো আমার কাছে রেকর্ড আছে, চাইলে তাদের সাথে ডিসকাস করা যায়। কিন্তু এটা লিমিটেশন হচ্ছে অনেক নেগেটিভ ইনসিডেন্টও রেকর্ড করা থাকে, তো অনেক সময় নেগেটিভ ইনসিডেন্ট গুলি বেশি সামনে চলে আসতে পারে, কারণ শেষ বিচারে যিনি রেটিং করবেন লেটারটা তো তার হাতে। তো উনি যদি ওনার চোখ যদি একটু নেগেটিভ আই হয়, তাহলে উনি কিন্তু নেগেটিভ ঘটনার দিকে বেশি নজর পড়তে পারে, এবং সার্টেন পার্সনকে, তার হয়তো অনেক বড় পজিটিভ পারফরমেন্স আছে কিন্তু ছোট ছোট নেগেটিভ জিনিস আছে কখনো কখনো, তো সেগুলিতে নেগেটিভের দিকে বায়াসটা চলে যেতে পারে ওনার। কোন একজন ব্যক্তি সম্পর্কে বলতে গিয়ে উনি বলতে পারেন যে তোমার সম্পর্কে অনেক নেগেটিভ রেকর্ডিং তো আছে। তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল ইনসিডেন্ট টেকনিকের একটা লিমিটেশন। আর পজিটিভ দিক হচ্ছে এমপ্লয়ীদের রেকর্ড থাকছে, কি কে কখন কি পারফরমেন্স করেছিল, এটা ডিটেল ডায়েরি টাইপের রেকর্ড। এবং এটার একটা সুবিধা হচ্ছে আরেকটা জিনিস, যে অনেক সময় বস লেভেলের লোকজনের একটা বায়াস থাকে, এটাকে বলে রিসেন্সি বায়াস, যে রিসেন্ট টাইমে কেউ একটু ভালো পারফর্ম করেছে, তার সম্পর্কে খুবই গুড ইমপ্রেশন থাকে যে কোম্পানি একটা সমস্যায় পড়ে গিয়েছিল, সেইটা সলভ করতে পেরেছে। বা কেউ একজন রিসেন্ট টাইমে কোনো একটা ব্যাড ইনসিডেন্ট করেছে, তার সম্পর্কে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে আছে ম্যানেজমেন্টের। কিন্তু যখন ডিটেইল তার ওয়ার্ক লগটা দেখা হয়, ডিটেইল ডায়েরিটা দেখা হয়, বস লেভেল যে ডায়েরিটা মেনটেন করেন, তো উনি কিন্তু তখন এই রিসেন্সি বায়াস থেকে ফ্রি থাকতে পারেন, যে ওর আগে অনেক পজিটিভ পারফরমেন্স আছে, রিসেন্ট টাইমে হয়তো সে একটা খারাপ কিছু করে ফেলেছে। তাহলে আমরা যদি ক্রিটিক্যাল ইনসিডেন্ট টেকনিকটা অ্যাপ্লাই করি, দ্যাট মিনস এটা সারা বছরই কিন্তু বসকে কাজ করতে হয়, যে তার আন্ডারে যারা ওয়ার্কার আছেন তাদের প্রস এন্ড কনস, বিশেষ করে ক্রিটিক্যাল ইনসিডেন্টস এর ক্ষেত্রে সেগুলির পজিটিভ এবং নেগেটিভ সাইড রেকর্ড করা থাকে, এবং তিনি চাইলে খোলাখুলি আলোচনা করতে পারেন, তাদেরকে ডিসক্লোজ করে দিতে পারেন যে তোমরা দেখো এই যে তোমাদের সম্পর্কে রেকর্ডগুলি আমি সারা বছর করে রেখেছি। তবে আমরা বলছি যে এটার একটা খারাপ দিক হচ্ছে প্রচুর নেগেটিভ ইনসিডেন্টও রেকর্ড করা থাকে, সেই নেগেটিভ ইনসিডেন্ট গুলি অনেক সময় কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রমিনেন্ট হয়ে উঠতে পারে, যদি বসের লুক তার সম্পর্কে নেগেটিভ থাকে, দেখা যায় অনেক নেগেটিভ রেকর্ড তার সম্পর্কে আছে। আর পজিটিভ দিক হচ্ছে টু অ্যাভয়েড রিসেন্সি বায়াস, যে রিসেন্ট টাইমে কেউ এটা খুব ভালো করে ফেলেছে কিন্তু তার আগের রেকর্ড ভালো না, তাকে চট করে প্রমোশন বা বেনিফিট দেওয়া ঠিক হবে না। আবার রিসেন্ট টাইমে কেউ একটা খারাপ কিছু করে ফেলেছে, তার আগের রেকর্ড প্রচুর ভালো, তো সেটা কিন্তু রেকর্ডের মধ্যে রয়ে গেছে। সুতরাং এই মেথডে কিন্তু রিসেন্সি বায়াসটাকে অ্যাভয়েড করা যায়। আরেকটা হচ্ছে চেকলিস্ট অ্যান্ড ওয়েটেড চেকলিস্ট। এইটা হচ্ছে একটা কাজকে ব্রেকডাউন করে তার অনেকগুলি পজিটিভ আর নেগেটিভ সাইড অনেক রকম ভাবে চেকলিস্ট তৈরি করা যায়। আমরা জানি যে আমরা যে কোনো সময় তোমরা যে কোথাও ভর্তির অ্যাপ্লিকেশন করলে দেখবা যে অনেকগুলি চেকলিস্ট টিচারদেরকে ফুলফিল করতে হয় একটা স্টুডেন্ট সম্পর্কে, তার
বিহেভিয়ার আমরা যেটা করি রিকমেন্ডেশন, কেউ যদি আমেরিকা ইউরোপে চায় তার রিকমেন্ডেশনের মধ্যে অনেকগুলি চেকলিস্ট থাকে, তার ল্যাঙ্গুয়েজ স্কিল কেমন, সেটার মধ্যে স্পোকেন কেমন, রিটেন কেমন, সে কারোর সাথে মিলেমিশে কাজ করতে পারে কিনা, তার রেসিজম সম্পর্কে তার কোনো বায়াস আছে কিনা, হ্যাঁ, হাজার রকম প্রশ্ন থাকে। তো এরকম চেকলিস্টের মাধ্যমেও কিন্তু একটা পার্সনকে ইভালুয়েট করা যায়। অনেকগুলি চেকলিস্ট তৈরি করে এবং সেগুলিকে একটা করে ওয়েট দিয়ে স্ট্যাটিস্টিক্যাল ওয়েট যদি আমরা অ্যাসাইন করি যে এটার পয়েন্ট হচ্ছে 3, এটার পয়েন্ট হচ্ছে 2, সেই হিসাবে এটাকে সামারি করে একটা চেকলিস্ট এবং ওয়েটেড চেকলিস্টের মাধ্যমে কিন্তু ওয়ার্কারদের একটা লিস্ট করা যায় এবং সেটা অনেকখানি অবজেক্টিভিটি এবং বিয়ার করে। অনেকখানি অবজেক্টিভিটি বিয়ার করে, কিন্তু এটা এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং। কিন্তু এখানে আরেকটা এক্সপেন্সিভ টাইম কনজিউমের পাশাপাশি হচ্ছে কোন ধরনের কোয়ালিটির জন্য কত ওয়েট আমি দিব, সেইটা যথেষ্টভাবে অবজেক্টিভ হতে হবে, নাহলে এটার ফলাফল পাওয়া যাবে না। যেটা আমরা অনেক সময় দেখবো যে স্টুডেন্টরা যখন টিচারকে ইভালুয়েট করে, যেমন আমাদের দেশে অনেকেই প্রশ্ন করে যে টিচারদেরকে ইভালুয়েট করার জন্য স্টুডেন্টদেরকে দেওয়া হয় না কেন। আমরা যে কারণে এটার বিরোধিতা করি, এটার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের পিপলস মাইন্ড ইজ নট অবজেক্টিভ। অবজেক্টিভ না থাকার কারণে যেটা হয় যে টিচার হতে একটু ফাদারলি বিহেভ করেন, টিচার স্টুডেন্টরা মনে করে তিনি ভালো, কিন্তু মেইন অবজেক্টিভের জায়গায় গুড ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আসলে উনি ভালো না। দেখা যায় যে উনি একাডেমিক কাজের ক্ষেত্রে ওনার পারফরমেন্স আসলে ভালো না, কিন্তু স্টুডেন্টরা হ্যাপি কেন? বিকজ হি বিহেভস ইন এ নাইস ওয়ে, হি ইজ সো ফাদারলি, হি ইজ সো ফ্রেন্ডলি, তখন স্টুডেন্টরা মনে করতে পারে যে এই লোকের রেটিং হাই হওয়া উচিত। সো দিস ইজ ওয়ান মেইন রিজন দ্যাট আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলি কখনোই স্টুডেন্ট রেটিং অ্যালাউ করে না, বিকজ সোসাইটি ইজ নট দ্যাট অবজেক্টিভ। প্রাইভেট ইউনিভার্সিটি গুলি করে, এটা ভিন্ন কারণ আছে, তারা স্টুডেন্টকে হ্যাপি রাখতে চায়, তারাও যেটা খুব কাজে লাগায় তা না, তারা স্টুডেন্টদেরকে হ্যাপি অ্যান্ড এঙ্গেজ রাখতে চায়। দিস ইজ দ্য মেইন রিজন। সো আমরা এখানে বেশ কয়েকটা টেকনিক আলোচনা করলাম পারফরমেন্স অ্যাপ্রাইজালের। তো সবচেয়ে কমন যেটা সরকারি চাকরি এবং মিলিটারি সার্ভিসের ক্ষেত্রে আমাদের দেশে প্রযোজ্য, ভারতে বা অন্য অনেক দেশেই প্রযোজ্য, সেটা হচ্ছে কনফিডেন্সিয়াল রিপোর্ট। ইট ইজ গিভেন অ্যানুয়ালি বাই দ্য বস লেভেল পিপল, এটাকে বলে এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট। এর বাইরেও আমরা আলোচনা করলাম র্যাঙ্কিং মেথড। সিম্পলি একটা সাদা কাগজ নিয়ে র্যাঙ্কিং করে দেওয়া যায়। আমি যদি বস হই, আমাকে যদি বলা হয় যে আপনার আন্ডারে 5 জন কাজ করেন, এটা র্যাঙ্ক করে দেন, কে উপরে কে নিচে, এই বছর কার পারফরমেন্স কি, আমি 5 জনের র্যাঙ্ক একটা সাদা কাগজেই করে দিতে পারি, নাম লিখে লিখে 1-2 করে করে, কে উপরে কে 5 নাম্বারে। লিমিটেশনটা আমি বলেছি যে লার্জ নাম্বার অফ পিপল যদি হয় তাহলে এটা র্যাঙ্কিং করা খুবই ডিফিকাল্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আমার পার্সোনাল বায়াস কাজ করতে পারে, ব্যক্তিগতভাবে কোনো কারণে কারো উপর হ্যাপি থেকে আমি তাকে 1 নাম্বারে দিয়ে দিতে পারি, আরেকজনকে 2 নাম্বারে দিয়ে দিতে পারি। র্যাঙ্কিং এর এটাও একটা লিমিটেশন আছে, বাট ইট ইজ ভেরি সিম্পল। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল এই র্যাঙ্কিংটা করা। তারপরে বলেছি আমরা ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড, যে কোম্পানি বলে দেবে যে আমি 4-5টা ক্যাটাগরি করেছি র্যাঙ্কিং এর, সুপিরিয়র, অ্যাবাভ এভারেজ, এভারেজ, বিলো এভারেজ। এই ক্যাটাগরিতে প্রত্যেকটাতে আপনি কোনটাতে কতজনকে ইনক্লুড করে দিবেন এটা আপনি করে দেন। সুপিরিয়রে আপনি 2 জন বা 3 জনের বেশি লিখবেন না। আমরা এর বেশি সুপিরিয়রদেরকে আমরা এবছর, এটার কারণ হচ্ছে বেনিফিটের পরিমাণ লিমিটেড। কোম্পানি নির্ধারণ করেছে আমার কাছে এখন 5 কোটি টাকা আছে, এটা আমি এমপ্লয়ি বেনিফিটে দিব, আমি খুব বেশি লোককে দিতে পারবো না, যারা গুড পারফর্মার তাদেরকে আমি দিব। সো ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড এটা করা হয়, একটা ডিস্ট্রিবিউশন বলে দেওয়া হয়, সেই ডিস্ট্রিবিউশনে কয়জন ইনক্লুড হবে সেটা বলে দেওয়া হয়, কারা রিওয়ার্ডেড হবে সেটা বলে দেওয়া হয়। সো দিস ইজ ফোর্স ডিস্ট্রিবিউশন মেথড। তারপর ক্রিটিক্যাল ইনসিডেন্স টেকনিক আমরা আলোচনা করেছি, আর লাস্ট আলোচনা করলাম চেকলিস্ট এন্ড ওয়েটেড চেকলিস্ট। তো এর বাইরে আরো অনেক রকম মেথডই আছে, আমি তোমাদেরকে লিংক বলে দেবো, সেখানে গেলে তোমরা দেখবা অনেক রকম মেথডই আছে। তবে যেটা বলা দরকার যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল কি একটা এমপ্লয়িকে কেন করা হয়, একটা প্রধান কারণ হচ্ছে, দুটো কারণে করা হয়। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কজ। অ্যাডমিনিস্ট্রেটিভ কজ বলতে আমরা মিন করি যে তাকে কোনোভাবে এমন ভাবে হতে পারে যে জব থেকে তাকে টার্মিনেট করা হবে, যে তার পারফরমেন্স একেবারেই বিলো, তাকে হয়তো ডিমোশন দেওয়া হবে যে প্রেজেন্ট পজিশনে সে ঠিক মতো সার্ভ করতে পারছে না, অথবা তাকে শোকজ করা হবে তুমি কেন পারফর্ম করতে পারছো না। এই জাতীয় ব্যাপারগুলিকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কজ বলি। আর যদি ম্যানেজমেন্ট কজের কথা বলি, ম্যানেজমেন্ট কজে আমরা দেখবো যে তাকে হয়তো কোনো রিওয়ার্ড দেওয়া হবে, তাকে হয়তো, আমরা পজিটিভ গুলিকে সাধারণত ম্যানেজমেন্ট কজ হিসেবে বলছি, আর যেগুলি নেগেটিভ অ্যাকশন সেগুলিকে আমরা বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ কজ জেনারেলি। আর সো মূল কারণটা থাকে যে একটা, আমরা যদি ম্যানেজমেন্ট কজের দিকে যাই, ম্যানেজমেন্ট কজের দিকে গেলে দেখা যাবে যে তার সাথে কোম্পানির সিনিয়ররা কথা বলবেন যে তুমি পারফরমেন্স ভালো করছো না কেন, তোমার কোনো ট্রেনিং এর প্রয়োজন আছে। যারা লো পারফর্মার তাদেরকে, যারা হাই পারফর্মার তাদেরকে বেনিফিট দেওয়া হবে, সেটা হতে পারে কোনো একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট, সেটা প্রমোশন হতে পারে, সেটা হতে পারে তার বোনাস, সেটা হতে পারে তার ইনক্রিমেন্ট, হোয়াট এভার।
তার বাইরে যারা লো পারফর্মার তাদের জন্য ট্রেনিং এর প্রয়োজন হতে পারে, তাদের কাউন্সেলিং এর দরকার হতে পারে, এগুলি সবই ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। সো দুটো অ্যাসপেক্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসপেক্ট এবং ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। কিন্তু এভাবে ক্লাসিফিকেশন না করে যদি আমরা জেনারেলি বলি, তাহলে সেটা আমরা বলবো সেটা হচ্ছে কোম্পানির গ্রোথে কারা হেল্প করছে, কোম্পানির ডেভেলপমেন্টে কারা বেটার পারফর্ম করছে, সেই ধরনের এমপ্লয়িকে চিহ্নিত করে তাদের প্রমোশন, তাদের বেনিফিট সেগুলিকে এনশিওর করা। এট দ্য সেম টাইম লো পারফর্মিং এমপ্লয়ীদের ক্ষেত্রে তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা, মোটিভেশনের ব্যবস্থা করা, কাউন্সেলিং এর ব্যবস্থা করা, সেগুলি করার জন্য অবশ্যই পারফরমেন্স অ্যাপ্রাইজালের প্রয়োজন আছে। তো তারপরে আমরা অ্যাড করে বলছি যে পারফরমেন্স অ্যাপ্রাইজালই একমাত্র উপায় না যে একটা এমপ্লয়িকে যে কোনো ভাবে ইভালুয়েট করার জন্য। সো যেহেতু এটা হিউম্যান ইন্টারাকশন, পারফরমেন্স অ্যাপ্রাইজালের স্ট্যান্ডার্ড টেকনিকগুলির বাইরে যেহেতু পার্সনকে চেনেন, ম্যানেজার যেহেতু তার অধীনের এমপ্লয়িকে চেনেন, there are lot of other ways of human interaction যে একজন এমপ্লয়িকে আমি চিনতে পারবো, জানতে পারবো এবং তার জন্য কিছু করার থাকলে সেটা করা যাবে। সো পারফরমেন্স অ্যাপ্রাইজাল টেকনিক্স আর নট দ্য সোল টেকনিক্স। তবে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল আগে এবং পরে এটা কমিউনিকেট করতে হবে এমপ্লয়ীদের মধ্যে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল কমিউনিকেশন বলে একটা কথা আছে। তো অ্যাপ্রাইজালের আগে কমিউনিকেশনটা কি? আগে কমিউনিকেশনটা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল সংক্রান্ত ডিটেইল পলিসিটা এমপ্লয়ীদেরকে জানানো। এবং এটা কখনোই এমন না যে পিয়নদের মাধ্যমে, তুমি যদি একজন অফিসের বস হো, কখনো এই ধরনের ডকুমেন্ট এমপ্লয়ীদের মাধ্যমে পিয়নদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা ঠিক হবে না। কারণ এতে সে অফেন্ডেড ফিল করতে পারে যে আমি একজন অফিসার, আমার মূল্যায়নের কাগজপত্র একজন পিয়ন নিয়ে আসছে। এটাকে দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ইভেন কমন ইমেল থেকে একটা কমন ইমেল করে দিলেও সবাই অফেন্ডেড ফিল করতে পারে যে আমাদের সমস্ত কাজের মূল্যায়ন হবে, এটা সিম্পল একটা কমন মেইলের মতো করে পাঠিয়ে দিচ্ছে। সো এনি কমন অ্যাপ্রোচে যাওয়া যাবে না, অর্থাৎ কোনো পিয়নের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা যাবে না, কোনো কমন মেইল থেকেও মেইল করা যাবে না। এগুলি সাইকোলজিক্যাল গেম, নাহলে মানুষ অফেন্ডেড ফিল করে। কি করতে হবে? একই মেইল ল্যাঙ্গুয়েজ হতে পারে কিন্তু ইমেল আইডি চেঞ্জ করে করে যাতে সেটা ইন্ডিভিজুয়াল মেইল আকারে ফিল করে, সেইভাবে মেইলটা করতে হবে। এটা হলো একটা দিক। আরেকটা হতে পারে যে হ্যাঁ, একটা কমন সার্ভারে পেপারস গুলি রাখা আছে, এমপ্লয়ীদেরকে পারফরমেন্স অ্যাপ্রাইজাল সম্পর্কে যে ইনফরমেশন গুলি এমপ্লয়ীদেরকে প্রাথমিকভাবে দেওয়া হবে যে কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে, হ্যাঁ, তোমাদের দিক থেকে কি কি ইনফরমেশন দরকার এগুলি প্রোভাইড করো, সেগুলি একটা কমন অ্যাকাউন্টে রেখে তাকে একটা লগ ইন পাসওয়ার্ড দেওয়া যেতে পারে। তো যাতে করে সে ওখান থেকে তার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি ডাউনলোড করে দেখতে পারে যে তার কাছ থেকে কি চাওয়া হচ্ছে। তার পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে ইয়ারলি এবং তার কাছ থেকে কি ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলি সে একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখান থেকে সে নিয়ে নেবে, ইন্ডিভিজুয়াল পার্সন। এতে করে সে সাইকোলজিক্যালি ফিল করবে যে তার সংক্রান্ত যে ইনফরমেশন গুলি আছে এগুলো সমস্ত কনফিডেন্সিয়ালি হেল্প করা, ডিল করা হচ্ছে। ইট ইজ নট দ্যাট পাবলিক যে কোনো কারণে তার পারফরমেন্স সম্পর্কে যে কোনো ইনফরমেশন অন্য কেউ জেনে যাবে। পশ্চিমা দেশে এটা ভদ্রতা বহির্ভূত মনে করা হয় যে কারো ব্যক্তিগত তথ্য যদি অন্যরা জানে, এটা পাবলিক করাটা তার পারমিশন ছাড়া তারা মনে করে এটা বিয়ন্ড কার্টেসি। সো কোম্পানিকেও কার্টেসি মিন করতে হবে। আমাদের এখানেও এই কালচার আস্তে আস্তে ডেভেলপ করছে। সো এটা আমরা বলছি যে অ্যাপ্রাইজাল কমিউনিকেশন। সো কমিউনিকেশনের প্রথম ধাপের দিকে অ্যাপ্রাইজাল যে করা হবে সে সংক্রান্ত ইনফরমেশন এবং এমপ্লয়ীদের দিক থেকে কোনো ইনফরমেশন যদি যারা ইভালুয়েশন করবেন ইভালুয়েটরদের জানার থাকে, আমি বলছি যে সেগুলি তাদের কাছে চাইতে হবে। কিন্তু চাওয়ার টেকনিকটা নট থ্রু কমন মেইল, not through a common letter distribution through any office peon. It has to be done as individual mail, and it may be done through a common account and giving ID and password, যেটা একটা সার্ভারে রাখা থাকবে, সেখান থেকে সে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে ঢুকে সেটা তার জন্য যে ডকুমেন্ট রাখা আছে সেগুলো সে দেখে নেবে। তো এটা হচ্ছে প্রি ইভালুয়েশন একটা কমিউনিকেশন করতে হবে। পোস্ট ইভালুয়েশন যেটা করতে হবে সেটা হচ্ছে যখন এই অ্যাপ্রাইজালটা শেষ হয়ে যাবে তখন কেউ কোম্পানিতে চিহ্নিত হবেন হাই পারফর্মার হিসেবে, কেউ লো পারফর্মার হিসেবে। কেউ প্রমোশন পাইলে সেটা সরাসরি বোঝা যাবে, কেউ ইনক্রিমেন্ট পেলেও সেটা তার কলিগরা জেনে যাবে যে সে পারফরমেন্সের জন্য ইনক্রিমেন্ট পেয়েছে। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয়, যারা ভালো করেছে, যারা হিউম্যান রিসোর্সে আছেন বা ইমিডিয়েট বস হিসেবে যারা আছেন, কমিউনিকেশনটা এমন ভাবে করতে হবে যাতে প্রত্যেকে মেন্টালি ভালো থাকে। কারণ যিনি প্রমোশন পাননি, যিনি একটা বেনিফিট পাননি, তিনি কিন্তু মেন্টালি লো হয়ে থাকবেন। অনেক সময় তার মধ্যে অ্যাগ্রেশন ডেভেলপ করবে, তার মধ্যে গ্রিফ ডেভেলপ করবে তার কোম্পানি বা অর্গানাইজেশন সম্পর্কে। সো তাকে যেমন ম্যানেজ করতে হবে, আর অপরদিকে যারা হ্যাপি, যারা প্রমোশন পেয়েছে, যারা ফাইন্যান্সিয়াল বেনিফিট পেয়েছে, তাদেরকেও পজিটিভলি এমন ভাবে অ্যাপ্রিসিয়েট করতে হবে যাতে সে কাজের দিকে আরো বেশি উৎসাহিত হয়। এখানে কোনো প্রমোশন বা বেনিফিটটাই বড় কথা না। সো প্রত্যেকেই, আমি মনে করি যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ডেকে, যিনি ম্যানেজারিয়াল পজিশনে থাকবেন, প্রত্যেককে ভালো 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 পারফর্ম যারা করেছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ডেকে কংগ্রাচুলেট করতে হবে। প্রয়োজন বোধে তার বোনাস বা ইনক্রিমেন্টের চিঠি অথবা ইভেন তার প্রমোশনের চিঠি নিজ হাতে ধরিয়ে দেওয়া যে এই হচ্ছে
আপনার লাস্ট বছরের পারফরমেন্স থেকে আপনারা আমরা বেটার পজিশনে প্লেস করছি অথবা বেটার একটা বেনিফিট দিচ্ছি, প্লিজ হ্যাভ ইউর লেটার, দিস ইজ রেডি হিয়ার। সো এইটা পার্সোনালি দিলে সে অনেক বেশি আপ ফিল করবে। সিমিলারলি যারা ডাউন ফিল করছে তাদেরকে ডেকে এনে সাইকোলজিক্যালি কাউন্সেলিং করা এবং তাদের কোনো গ্রিফ থাকলে সেটা হিয়ারিং দেওয়া, যে একদম অ্যাপ্রাইজাল হয়ে গেছে, তোমার আর কোনো সে নাই বিষয়টা না, তোমার কোনো সে থাকলে বলো, এবং তাকে তার সেটা শোনা এবং প্রয়োজন বোধে যদি সেখানে পয়েন্ট পাওয়া যায় তাকে ওইখানে অ্যাড্রেস করে তাকে বেনিফিট দেওয়া। এট দ্য সেম টাইম যদি তার কথা শুনে মনে হয় যে তাকে এই বছর আর বেনিফিট দেওয়ার আসলে কিছু নাই, তাকে বলা যে তুমি বেটার পারফর্ম করার চেষ্টা করো, আই এম উইথ ইউ অ্যাজ এ ম্যানেজার, আই এম উইথ ইউ, তোমার সাথে আমি আছি, তোমাকে নেক্সট ইয়ার অবশ্যই তোমার এটা কনসিডার করা হবে। সো যারা ডাউন ফিল করছে তাদেরকে সাইকোলজিক্যালি মোটিভেট করা, ইভেন যারা আপ ফিল করছে তাদেরকে সাইকোলজিক্যালি মোর মোটিভেট করা, এই দুটাই কমিউনিকেশনের পার্ট এবং এগুলি অত্যন্ত ইন্ডিভিজুয়াল লেভেলে করতে হবে। কারণ প্রত্যেক মানুষ তার কাজের স্বীকৃতি চায়, তার পিয়ার যখন তার থেকে উপরে উঠে যায় তখন সে মেন্টালি ডাউন ফিল করে। এগুলি থেকে মানুষকে বের করে এনে কাজে মোটিভেট করতে গেলে ম্যানেজমেন্ট লেভেলকে অ্যাপ্রাইজাল কমিউনিকেশনটা প্রি অ্যাপ্রাইজাল এবং পোস্ট অ্যাপ্রাইজাল বোথ পিরিয়ডে অত্যন্ত সেন্সিবল ওয়েতে করতে হবে, অত্যন্ত মানবিকভাবে করতে হবে। হ্যাঁ, এবং মনে রাখতে হবে যে অ্যাপ্রাইজাল করার আগে কোম্পানিতে কোনো হাইপ তৈরি করা যাবে না। এই যে আমাদের সবার মূল্যায়ন হচ্ছে, অনেক সময় অনেক কোম্পানিতে কর্মচারীদের মধ্যে হইচই পড়ে যায়, কার প্রমোশন হবে না হবে, সবাই কানাঘুষা চলতে থাকে 10-15 দিন, এটাই চলতে থাকে। এই যেহেতু কোনো হাইপ তোলা যাবে না, সবাইকে বলতে হবে ইউ ডু ইউ নর্মাল ফাংশনিং, এবং এই নর্মাল ফাংশনিং করতে থাকে, এর মধ্যে তোমাদের মূল্যায়নটা এসে যাবে, যাতে কোনো এক্সট্রা হাইপ তৈরি না হয় কোম্পানির মধ্যে। সো এইভাবে অ্যাপ্রাইজাল কমিউনিকেশনটা একটা বিরাট জিনিস প্রি অ্যাপ্রাইজাল এবং পোস্ট অ্যাপ্রাইজাল পিরিয়ডে। তো তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম, প্রথম কথা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল ইজ এসেনশিয়াল ফর এমপ্লয়ি ইভালুয়েশন, এবং তাতে করে যে এমপ্লয়িরা কোম্পানির গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন তাদেরকে বেনিফিট দেওয়া যাবে। যারা একেবারেই ভালো পারফর্ম করছে না তাদেরকে প্রয়োজন বোধে রিমুভ করা যাবে। যারা মাঝারি মানের পারফর্ম করছেন কিন্তু তাদেরকে কোম্পানির দরকার, তাদেরকে মোটিভেশন ট্রেনিং এগুলি দিতে হবে। এর মধ্যে কিছু কাজ অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডের, যেগুলিতে আমরা অ্যাকশন বা প্রসিডিউর মিন করি, যে কাউকে প্রমোশন দেওয়া অথবা টার্মিনেট করা অথবা তাকে শোকজ করা। হ্যাঁ, এইগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনের মধ্যে পড়ে। তার জন্য ট্রেনিং, তারপরে তার ডেভেলপমেন্টের আয়োজন করা, তাকে কাউন্সেলিং দেওয়া, তাকে মোটিভেশন দেওয়া। যদি সে লো পারফর্মার হয় এগুলি ম্যানেজমেন্ট ইয়ার মধ্যে পড়ে। তাহলে পারফরমেন্স ইভ্যালুয়েশনের দুটো সাইড, ওয়ান ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড এন্ড আদার ইজ দ্য ম্যানেজমেন্ট সাইড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশন যদি প্রপারলি না হয় তাহলে কোম্পানির গ্রোথের জন্য যারা হেল্প করছেন, যারা বেটার পারফর্মার, তাদের মূল্যায়ন যদি না হয় তারা অন্য কোম্পানিতে চলে যেতে পারেন। এবং এইচআরএম এর একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে কোম্পানি রিটেইন করে রাখা, এমপ্লয়িকে রিটেইন করে রাখতে হবে, ধরে রাখতে হবে। সো দেয়ার শুড বি রিটেনশন পলিসি। রিটেনশন পলিসির একটা প্রধান ব্যাপারই হচ্ছে প্রত্যেকের কাজকে মূল্যায়ন করা এবং সেই অনুযায়ী তাকে বেনিফিট, প্রমোশন এগুলি এনশিওর করা। তাহলে জিনিসগুলি কি বোঝা যাচ্ছে? হ্যালো, ওকে। তো তাহলে আমরা আজকে যে জিনিসগুলি পড়াচ্ছি সেই জিনিসগুলি হচ্ছে যে আমরা আগে ওয়েবসাইটের কথা বলেছি, managementstudyguide.com। তোমরা কি এটা দেখেছো? এটা managementstudyguide.com। আজকে আমি যা যা পড়াচ্ছি সেগুলি সবই managementstudyguide.com থেকে নেওয়া, এবং সেখানে খুব চমৎকার ভাবে পারফরমেন্স অ্যাপ্রাইজালের অনেক রকম টেকনিক বলা আছে, আমি বেশ কয়েকটা আলোচনা করেছি। তারপরে পারফরমেন্স অ্যাপ্রাইজাল কমিউনিকেশন সেটা বলা আছে সুন্দর করে। তারপরে আমরা দেখতে চাই যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল বায়াসেস, কারণ পারফরমেন্স অ্যাপ্রাইজালটা তো একজন ইন্ডিভিজুয়াল করেন, কি কি বায়াস থাকতে পারে। যেমন একটা বায়াসের কথা বলা হচ্ছে যে যেমন হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট কি? একজন ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স। নাও আই এম ডিসকাসিং পারফরমেন্স অ্যাপ্রাইজাল বায়াসেস। পারফরমেন্স অ্যাপ্রাইজাল করতে গিয়ে কি ধরনের বায়াসের মুখোমুখি হন যারা ম্যানেজারিয়াল পজিশনে থাকেন, যারা পারফরমেন্স অ্যাপ্রাইজালটা করে থাকেন। হ্যালো ইফেক্ট হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের সম্পর্কে আমার ধারণা হচ্ছে হি ইজ এ পজিটিভ পারসন। ওকে, তার অনেক নেগেটিভ দিক আছে, একটা পারসিভড পজিটিভ কোয়ালিটির ভিত্তিতে আমি তাকে সবসময় ভালো বলি। এটা এক ধরনের বায়াস আসলে, এটা আমরা বলছি হ্যালো ইফেক্ট। হ্যাঁ, তো হ্যালো তোমরা জানো, হ্যালো চাঁদের চারপাশে অনেক সময় তৈরি হয় একটা রিং। একটা হ্যালো মানে হচ্ছে একটা রিং। সো রিং অফ লাইট অ্যাকচুয়ালি চাঁদের চারপাশে অনেক সময় ক্লাউডি ডেতে রাতের বেলা দেখা যায়, ক্লাউডি নাইটে রাতের বেলা চাঁদের চারপাশে একটা রিং দেখা যায়, এটাকে হ্যালো বলা হয়। ঠিক আছে, তাও আমি যখন হ্যালো এফেক্টে আক্রান্ত হই এজ এ ম্যানেজার,
তার মানে একজন পার্সনের যতই নেগেটিভ ট্রেট থাকুক না কেন, তার চারপাশে একটা একটা হ্যালো আছে, একটা লুমিনাস হ্যালো আছে, অর্থাৎ তাকে আমি পজিটিভ মনে করি সবসময়। হ্যাঁ, এবং এটা আমার পারসেপশন, আসলে এটা বাস্তবে অ্যানালাইসিস করতে গেলে দেখা যাবে ওই লোকের অনেক নেগেটিভ সাইড আছে। সো একটা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স যখন আমি অ্যাপ্রেজ করি, তখন আমি তার পারসিভড পজিটিভ কোয়ালিটি সম্পর্কে ধারণা রেখে একজনের পারসেপশন থেকে, একজন হ্যালো এফেক্ট উদ্ভূত পারসেপশন ডিউ টু হ্যালো এফেক্ট, সেখান থেকে তাকে আমি পজিটিভ হিসাবে চিহ্নিত করি। হ্যাঁ, এবং তাতে করে যেটা হয়, আমাকে ডিটেইল র্যাঙ্কিং করতে গেলে, বিশেষ করে আমরা একটু আগে আলোচনা করেছি যে যখন এই অনেকগুলি ডিটেইল পয়েন্টের ভিত্তিতে আমাকে ওয়েটেড যে র্যাঙ্কিং এর কথা আমরা বলেছি, সেই ক্ষেত্রে যদি আমাকে অনেক জায়গায় তার নেগেটিভ আছে, আমি তাকে অনেক সময় অ্যাভারেজ দিয়ে ছেড়ে দিই যে না, এটা তার এত নেগেটিভ না। অনেক জায়গায় তার যে জিনিসটা নেগেটিভ হওয়ার কথা, সেটা যতটা নেগেটিভ আমি এটাকে কাভার আপ করি, বিকজ তার সম্পর্কে আমার একটা ওভারঅল পজিটিভ ইমপ্রেশন আছে। সো উই কল ইট হ্যালো ইফেক্ট। সিমিলারলি এর উল্টাটাও আছে, হর্ন ইফেক্ট। হর্ন ইফেক্ট হচ্ছে একটা মানুষকে কোনো না কোনো কারণে তার সম্পর্কে ওভারঅল ধারণাটা আমার নেগেটিভ, কিন্তু তার অনেক পজিটিভ ধারণা থাকার পরেও, অনেক পজিটিভ অ্যাটিটিউড, অনেক পজিটিভ বিহেভিয়ার, পজিটিভ পারফরমেন্স থাকার পরেও আমরা হর্ন এফেক্টে আক্রান্ত হই। ম্যানেজারিয়াল লেভেলে যারা থাকেন, আক্রান্ত হয়ে তারা তার সম্পর্কে নেগেটিভই বলে। দেখা যায় তার অনেক পজিটিভ জিনিসকেও যখন ডিটেইল র্যাঙ্কিং করতে বলা হয় বা ডিটেইল পয়েন্ট বেস যখন রিপোর্ট করতে বলা হয় একজন ম্যানেজারকে, তখন হর্ন এফেক্টের কারণে এই লোকটার অনেক পজিটিভ জিনিসকে সে অ্যাভারেজ বলে, অনেক নেগেটিভ জিনিসকে সে অনেক নেগেটিভ করে দেয়। হ্যাঁ, এইটা হচ্ছে সেকেন্ড পার্সন এফেক্ট। তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য হ্যালো এফেক্ট, যেখানে একজন পার্সনকে আমি পজিটিভ বেনিফিট দিচ্ছি সে এতটা পজিটিভ না হওয়া সত্ত্বেও। সেকেন্ড ওয়ান ইজ দ্য হর্ন ইফেক্ট, যে একজন পার্সনকে আমি যে কোনো কারণে তার সম্পর্কে আমার নেগেটিভ, হয়তো সে ক্যাজুয়াল ড্রেস পরে আসে, হয়তো সে আঞ্চলিক উচ্চারণে কথা বলে, এসব কারণে তার সম্পর্কে আমার একটা নেগেটিভ ধারণা হয়ে আছে। তখন তার সম্পর্কে যখন আমাকে ডিটেইল রিপোর্টিং করতে বলা হয়, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে হর্ন ইফেক্টের কারণে তার অনেক পজিটিভ জিনিসকে অ্যাভারেজ বলি, তার অনেক নেগেটিভ জিনিসকে হাইলি নেগেটিভ হাজির করি। দিস ইজ হর্ন ইফেক্ট। তারপরে আসুক এক্সেসিভ স্টিফনেস আর লেনিয়েন্স। দুই ধরনের লোক থাকে, কিছু লোক থাকে এক্সেসিভ স্টিফ, কিছু লোক থাকে লেনিয়েন্ট। এক্সেসিভ স্টিফ যে ম্যানেজাররা থাকেন, তারা যে কোনো জিনিসকে প্রচন্ড একটা হাই স্ট্যান্ডার্ডে মূল্যায়ন করার চেষ্টা করে, প্রচন্ড স্ট্রিক্ট থাকে। সেটা যেমন ব্যাড, এটা একদম মানে ওভার টাইট হওয়া। আবার কিছু লোক থাকে ওভার লেনিয়েন্ট, যে সবাইকে একটা কিছু ভালো দিয়ে দেয়। হ্যাঁ, সো এই এক্সেসিভ স্টিফনেস এটা ভালো না। হ্যাঁ, এটা অনেক ম্যানেজার এই টেন্ডেন্সি থাকে। তার এটা ডিপেন্ড করে ওই ব্যক্তি আসলে পার্সোনালি তার আপব্রিঙ্গিং, তার ভ্যালু, তার স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কেউ অতিরিক্ত স্ট্রিক্টলি মূল্যায়ন করে, কেউ অতিরিক্ত লেনিয়েন্টলি মূল্যায়ন করে। সো দুটোই ভালো না, দুটোই খারাপ। তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে কোনো কোনো লোকের, যে সবাইকে এটা অ্যাভারেজ দিয়ে দেয়, কারোর সাথে আমার ঝামেলা যাওয়ার দরকার নাই। এক ধরনের সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে, এটা অ্যাভারেজ পারফর্মার হিসেবে সবাইকে সে অ্যাভারেজে দিয়ে দেয়। কাউকে যখন তার হাতে অপশন থাকে, যখন তাকে কোনো, আমরা বলেছি হ্যালো এফেক্টের কথা। হ্যালো এফেক্টে একজন মানুষকে আমি ভালো মনে করি, ইন জেনারেল ভালো মনে করি, তবে এই ভালো মনে করাটা ডেফিনেটলি তার কোনো না কোনো পারফরমেন্স বেজে, কোনো একটা সাইডে সে এক্সট্রাঅর্ডিনারিলি ভালো, সেই জায়গা থেকে তাকে আমি ভালো মনে করি। কিন্তু যখন ডিটেইল রেটিং এর কথা বলা হয়, তখন তার নেগেটিভ সাইডকেও আমি অ্যাভারেজ ছেড়ে দেই, অ্যাভারেজ বলে তাকে অতটা নেগেটিভ আমি বলতে চাই না, কারণ তার এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা সাইডে তাকে আমার ভালো লাগে। সো এইটা হচ্ছে হ্যালো ইফেক্ট। হর্ন ইফেক্টটা ঠিক তার উল্টা। কোন একজন পার্সনকে কোনো একটা বিহেভিয়ারের জন্য আমাকে খুবই খারাপ লাগে, যেটা আঞ্চলিক উচ্চারণ হোক, তার ক্যাজুয়াল ড্রেস হোক, তার কথা বলার স্টাইল হোক, তাকে যখন ডিটেইল র্যাঙ্কিং করতে বলা হয়, তখন আমি তাকে ওইটা ধরে নিয়েই তার অনেক নেগেটিভকে আমি অনেক নেগেটিভ রেটিং করে দিচ্ছি, অনেক ভালো জিনিসকে আমি অ্যাভারেজ বলে রেটিং করে দিচ্ছি। ঠিক হ্যালো ইফেক্টের উল্টা হচ্ছে হর্ন ইফেক্ট। সো দুই ক্ষেত্রে দুটো এক্সট্রাঅর্ডিনারি ফ্যাক্টর কাজ করে। হ্যালো ইফেক্টের বেনিফিট যে পায়, হ্যালো ইফেক্ট একজন এমপ্লয়ি আসলে বেনিফিট পায়, তার কোনো একটা সাইড ম্যানেজারিয়াল লেভেলের লোকের কাছে এক্সট্রাঅর্ডিনারি হাই মনে হয় একটা পার্টিকুলার ট্রেটকে, তখন তার অনেক নেগেটিভ দিককে অত নেগেটিভ হিসাবে রিপোর্ট করতে চায় না ম্যানেজমেন্ট, বা এটাকে অ্যাভারেজ হিসাবে বলে ছেড়ে দেয়, খুব এক্সট্রিমলি নেগেটিভ বলে রিপোর্ট করে না, হয়তো তার এক্সট্রিম নেগেটিভ সাইডও থাকতে পারে অন্য বিষয়ে। সো হি গেটস দ্য বেনিফিট অফ হ্যালো ইফেক্ট। সিমিলারলি একজন এমপ্লয়ি, তার হতে কোনো একটা সাইডে খুব নেগেটিভ ব্যাপার আছে, হিজ টকিং স্টাইল, হিজ ড্রেস আপ স্টাইল অর এনিথিং, সে তখন হর্ন ইফেক্টের প্রে হয়ে যায়, হি বিকামস প্রে টু হর্ন ইফেক্ট। ম্যানেজার তখন ওইটাকে ধরে নিয়ে
তখন তার অন্য অনেক পজিটিভ জিনিসকে অ্যাভারেজ বলে রিপোর্ট করে অথবা নেগেটিভটাকে এক্সট্রিমলি নেগেটিভ বলে রিপোর্ট করে। এটা একটা হর্ন ইফেক্টের প্রে হয়ে পড়ে একটা পার্সন, যেমন হ্যালো ইফেক্টের বেনিফিশিয়ারি হয়, হর্ন ইফেক্টের প্রে হয়, শিকার হয়ে যায়। তারপরে ম্যানেজারের পার্সোনাল ট্রেটের জায়গা থেকে ম্যানেজার নিজে হয়তো এক্সেসিভ স্টিফ লোক হতে পারে অথবা এক্সেসিভ লেনিয়েন্স লোক হতে পারে। স্টিফ লোক হলে সে অ্যাপ্রাইজাল করার সময় প্রচন্ড খুঁতখুঁতে হবে, অনেক জিনিসকে অত্যন্ত সূক্ষ্ম চোখে দেখতে শুরু করবে, তখন অ্যাপ্রাইজালটা খুবই বেশি ক্রিটিক্যাল হয়ে পড়ে। তার জন্য যেরকম কাজ কমপ্লিট করা কঠিন হয়ে পড়ে, এমপ্লয়ীদের মধ্যে স্ট্রেস কাজ করে যে এই লোক তো অসম্ভব স্টিফ একটা লোক। এর বিপরীতে লেনিয়েন্ট পার্সনও হতে পারে যে সকল লোককেই ভালো বলে দেবে, সকল লোককে ভালো বলে দেবে। সেই ধরনের লেনিয়েন্ট ইভালুয়েশন আসলে কাজে লাগে না। যে গুড পারফর্মার সে দেখবে যে ব্যাড পারফর্ম করেছে তাকেও আমার বস একটা রেটিং দিয়ে দিয়েছে, ভালো রেটিং। সুতরাং এক্সেসিভ স্টিফ ইভালুয়েশন বাই দ্য ম্যানেজার ডিউ টু ম্যানেজার্স ওন মাইন্ড আর এক্সেসিভ লেনিয়েন্ট ইভালুয়েশন যে আমি সবাইকে ভালো দিয়ে দেবো, অনেক হাই রেটিং দিয়ে দিচ্ছে সবাইকে, হ্যাঁ, সেই ধরনের মাইন্ডও ভালো না। বরঞ্চ লেনিয়েন্ট ইভালুয়েশন অথরিটির কোনো কাজেই লাগে না, কারণ অথরিটি তো ইভালুয়েশনের ভিত্তিতে বা অ্যাপ্রাইজালের ভিত্তিতে এমপ্লয়ীদেরকে বেনিফিট দিতে চায়। সো লেনিয়েন্ট ইভালুয়েশন যার মধ্যে সবাইকে ভালো বলা হয়েছে সে ধরনের ইভালুয়েশন কোনো কাজে লাগে না। আবার স্টিফ ইভালুয়েটর যারা, তাদের সম্পর্কে যারা এমপ্লয়ি তাদের মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। আর সেন্ট্রাল টেন্ডেন্সি যাদের কথা বলছি তারা লেনিয়েন্টদের মতো অত হাই লেভেলে সবাইকে রেটিং দিয়ে দেয় না। সেন্ট্রাল টেন্ডেন্সিরা হচ্ছে মাঝারি দিয়ে দাও, মাঝারি। লেনিয়েন্টরা সবাইকে হাই দিয়ে বসে থাকে, হ্যাঁ। কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সিতে যারা ভোগে, যে ধরনের ম্যানেজাররা ভোগে, তারা যেটা করে সবাইকে একটা অ্যাভারেজ দিয়ে দেয় যে কারোর সাথে আমার বিরোধের দরকার নেই, হ্যাঁ, আবার অতিরিক্ত হাইও আমি দিতে পারবো না। সুতরাং সবাইকে আমি একটা নাইদার হাই নর লো, একটা মিডল পাথে আমি একটা রেটিং দিয়ে রাখি। কিন্তু এইটাও খুব বেশি কার্যকর হওয়ার কথা না, কারণ সবাই তো মিডল না। কারণ যারা হাই তারা ফিল করবে যে এই লোক আমাকে ঠিক মতো রেটিং করে নাই। যে লো আছে সে হয়তো একটু হাই ফিল করে যে আমি তো লো, কিন্তু আমাকে ভালোই তো র্যাঙ্কিং দিয়েছে। কিন্তু এটা যারা হাই পারফর্মার তাদের জন্য ভালো না। এছাড়া অনেক রকম পার্সোনাল বায়াস কাজ করতে পারে, এগুলির বাইরেও অনেক রকম পার্সোনাল বায়াস কাজ করতে পারে, কারণ হিউম্যান রিলেশনের জায়গা, সে জায়গার মধ্যে অন্য অনেক রকম ব্যক্তিগত ইন্টারাকশন থেকে লাইক ডিসলাইক এগুলি কাজ করতে পারে, সেটা থাকতে পারে পার্সোনাল বায়াস। আর একটা স্পিল ওভার এফেক্ট, আমরা স্পিল ওভার এফেক্ট আলোচনা করি, কিভাবে মানুষ স্পিল ওভার এফেক্টে আক্রান্ত হয় একটা পজিশনে থেকে। সেটা হচ্ছে গত বছর দেখেছি এই ছেলেটা ভালো, সেই ছেলে এবছর ডেফিনেটলি ভালোই হবে। তার মানে গত বছর থেকে স্পিল করে এই বছরের পারফরমেন্স বক্সের মধ্যে কিছু এসে পড়লো। গত বছর সে ভালো ছিল, সে ভালো। এইটা আমরা টিচাররা যখন মার্কিং করি তখন আমরা স্পিল ওভার এফেক্টে আক্রান্ত হই। ব্যাচে যে ছেলেটা ফার্স্ট, সে যখন ভাইবা দিত, এখন তো ভাইবা উঠে গেছে, দেখা যেত ভাইবার সময় টিচাররা বলতো যে ও তো ফার্স্ট ইয়ারে ফার্স্ট, দেখা গেলো সেকেন্ড ইয়ারে ভাইবাতে সে ভালো করে নাই, আমরা তাকে ভালো নাম্বার দিয়ে বসে আছি। এই ধরনের স্পিল ওভার এফেক্টে টিচাররা অনেক সময় আক্রান্ত হতেন যখন ভাইবা থাকতো। বা অনার্সে সে ফার্স্ট, মাস্টার্সেও তাকে ভালো নাম্বার দিলাম ভাইবাতে, যে সে তো ফার্স্ট হওয়া ছেলে, আসলে কিন্তু সে ভাইবার অ্যাকচুয়াল পারফরমেন্সে অত ভালো সে করে নাই। বা ইভেন থিসিসে সে ভালো নাম্বার পেলো বিকজ সে হচ্ছে অনার্সের ব্যাচে ফার্স্ট, হ্যাঁ, রিজনটা কি, সে ফার্স্ট ছেলে। অথবা অনেক সময় আমরা এরকম করি, থিসিস এবং নন থিসিস গ্রুপের মধ্যে ভাগ করে ফেলি। সেখানে থিসিসের ছেলে মানে অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, হ্যাঁ, থিসিস গ্রুপের খাতাগুলি কাটার সময় দেখা যায় যে আমরা কেয়ারফুলি কাটে যাতে এরা ভালো নাম্বার পায়। নন থিসিসের ছেলে মানে কি, দেখা গেল যে সে তো আসলে ভালো ছাত্র না, এরা তো সেকেন্ড ক্লাস পাওয়া ছেলে বা সিজিপিএ নিচের দিকের ছাত্র, আমরা তাদের খাতাটা এমন ভাবে কাটি যেটা আসলে অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক যারা একটু এই টাইপ স্পিল ওভার এফেক্টে ভোগেন, তারা এভারেজ খুব সূক্ষ্ম চোখে দেখেন না যে একটা নন থিসিসের ছাত্র কিন্তু স্ক্রিপ্টে ভালো লিখতে পারে। তার মানে খারাপ বা ভালো যে কোনো একটা স্পিল ওভার কিন্তু একটা মানুষের লাইফে প্রভাব পড়ে। তিনি ইভালুয়েট করছেন, তিনি যদি স্পিল ওভার এফেক্টে আক্রান্ত হন, যে ভালো ছেলে মানে তার এখনকার পারফরমেন্স খারাপ হলেও তাকে ভালো বলছি, আর আগে খারাপ ছেলে মানে হচ্ছে তার এখনকার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও তাকে আমি বলছি না অত ভালো ছাত্র না। সো দিস ইজ স্পিল ওভার এফেক্ট। এটা যিনি ইভালুয়েটর তার মাথার মধ্যে এগুলি কাজ করে। রিসেন্সি এফেক্ট বলে একটা এফেক্ট আছে, যে এটা কোম্পানির ক্ষেত্রে ঘটে, যে কোনো একটা কর্মী হয়তো রিসেন্ট টাইমে কোনো খারাপ কাজ করে ফেলেছে, তাহলে তার সম্পর্কে ধারণা খারাপ হয়ে যায়। অ্যাপ্রাইজাল পিরিয়ডটা খুব কাছাকাছি ছিল, এই সময়ে দেখা গেলো ডিসেম্বরে মূল্যায়নটা হয়, সে নভেম্বর মাসে কোনো একটা ঝামেলা করে ফেলেছে। আবার দেখা যায় কেউ ভালো কাজ করেছে, হ্যাঁ, তো সেটাতেও দেখা যায় যে সে আগের খারাপ অনেক জিনিস চাপা পড়ে গিয়ে তাকে খুব হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। সো রিসেন্ট টাইমের যে বিহেভিয়ার, তার কমনলি ডেমনস্ট্রেটেড বিহেভিয়ারের এগেনস্টে রিসেন্ট টাইমের বিহেভিয়ারটাকে মূল্যায়ন করে অনেক সময় দেখা যায় যে একটা অ্যাপ্রাইজাল দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে এটা রিসেন্সি এফেক্টে আক্রান্ত, হুইচ ইজ নট গুড। যতগুলো এফেক্টের কথা বললাম এর প্রত্যেকটাই হচ্ছে আসলে নেগেটিভ, কোনো না কোনো ভাবে কিভাবে অ্যাপ্রাইজালকে খারাপ করে ফেলে। তো আমি আবার রিপিট করছি, হ্যালো এফেক্ট, এতে একজন কর্মী বেনিফিট পায়,
হ্যাঁ, যে তার কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি সাইড আছে, কিন্তু সেগুলি দিয়ে এইটা দিয়ে সে সবকিছুকে কভার করে ফেলে তার ম্যানেজারিয়াল লেভেল, তার সম্পর্কে নেগেটিভ কিছু বলতেই চায় না। সুতরাং হি বিকামস বেনিফিশিয়ারি অফ হ্যালো ইফেক্ট। তাতে অন্যরা ক্ষতিগ্রস্ত হয়, তার কাছাকাছি পারফরমেন্সের অন্য লোকেরা থাকতে পারে যাদের সবকিছু ব্যালান্সড। এর হতে একটা সাইড এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু দেয়ার আর ব্যালান্সড পিপল, যার সবগুলি ব্যালান্সড। সেই লোক কিন্তু এই লোকের কাছাকাছি নিজেকে ভাবে না, সে নিজেকে একটু বেটার ভাবে যে আমি, ওর একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফিকেশন থাকতে পারে, হি হ্যাজ লট অফ লেকিংস, বাট আই এম এ ব্যালেন্স পার্সন। সুতরাং ব্যালেন্স পার্সনটা এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় যদি ম্যানেজারিয়াল লেভেল হ্যালো এফেক্টে আক্রান্ত হন, যে আমি এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটির জন্য একটা ছেলেকে বেটার রিকমেন্ডেশন দিব যে তাকে প্রমোশন দেওয়া হোক, বিকজ হি ইজ এক্সট্রাঅর্ডিনারি ওয়ান সাইড, but he is not, he has many lackings in other sides, but managers covers it because manager is suffering from halo effect and the employee is the beneficiary. Similarly horn effect, একটা মানুষ হর্ন ইফেক্টের শিকার হয়ে যায়, তার একটা নেগেটিভ সাইড আছে, ম্যানেজার এই সাইডটার জন্য তাকে খুব ডিসলাইক করে, তখন তার অনেক পজিটিভ সাইডকে সে অ্যাভারেজ বলে আর নেগেটিভ সাইডকে আরো এক্সট্রিমলি নেগেটিভ বলে। ক্লিয়ার? তারপরে তো ম্যানেজারের নিজের পার্সোনাল কালচার, পার্সোনাল আপব্রিঙ্গিং এর জায়গা থেকে সে হয়তো স্টিভ পার্সন হয় অথবা লেনিয়েন্ট পার্সন হয়, সেটা আমরা বলেছি। স্টিভ হলেও ক্ষতিকর, এমপ্লয়িরা স্ট্রেসে থাকে, এই লোক কি করবে না করবে, অনেক খুঁতখুঁতে লোক। আবার লেনিয়েন্ট পার্সনের সবাইকে সে হাই দিয়ে দেয়, এটাও কোনো প্রপার ইভ্যালুয়েশন হয় না। সেন্ট্রাল টেন্ডেন্সিতে যারা ভোগে, একটু পপুলার টাইপের টিচাররা, তোমরা জানো এগুলো সেন্ট্রাল টেন্ডেন্সিতে আক্রান্ত হয়, আমরাও আক্রান্ত হই। আচ্ছা, ছাত্রদেরকে একটা মোটামুটি ভালো নাম্বার দিয়ে দেয়, এটা খুব হাইও না খুব লো না, কেউ আমাকে খারাপ বলবে না যে স্যারের কম দিয়েছে। আবার যারা একটু বেশি পাওয়ার কথা, ওরা বলবে যে হ্যাঁ স্যার তো খুব কম দেয় নাই, সে হয়তো 80 পেতো, আমি সবাইকে 75-70 দিয়ে বসে আছে। যে 80 পেতো সেও খুব ক্ষুব্ধ না, আবার যে 65 পেতো সে 70 পেয়ে খুশি, কিন্তু এটা খুব হাই মার্ক না। আমি মাঝামাঝি একটা নাম্বার দিয়ে দিলাম সেন্ট্রাল টেন্ডেন্সিতে। এটা ম্যানেজারিয়াল লেভেলেও কাজ করে, টিচারদের মধ্যেও কাজ করে। আর পার্সোনাল বায়াস যে কোনো মানুষের মধ্যে কাজ করে। স্পিল ওভার এফেক্টও আমরা টিচারদের মধ্যে কাজ করে। আগের বছরে ফার্স্ট হওয়া ছেলেকে এবছর ভাইভাতে বা থিসিসে ভালো নাম্বার দিচ্ছি, কোনো পার্সোনাল কারণ নেই, কিন্তু মনে করছি এই ছেলে ভালো, হ্যাঁ, কিন্তু তার থিসিস পড়লে দেখা যাবে সে আসলে নাম্বার আরো কম পাওয়ার কথা। রিসেন্সি এফেক্ট, এটা কোম্পানিতে কাজ করে, রিসেন্ট টাইমে কোনো একটা ভালো কাজ করেছে অথবা খারাপ কাজ করেছে, তার ভিত্তিতে পজিটিভ বা নেগেটিভ বেনিফিট, তার সারা বছরের ডেমনস্ট্রেটেড বিহেভিয়ার যদি ভালো হয়ে থাকে, রিসেন্ট টাইম বলতে অ্যাপ্রাইজাল টাইমের ইমিডিয়েট আগে দিয়ে দেখা যাবে সে কিছু একটা খারাপ করেছে, ওইটার এফেক্টের কারণে ম্যানেজার তাকে খারাপ রিপোর্ট দিয়ে দিল। অথবা ভালো কিছু করেছে, সারা বছর ঠিক মতো কাজ করে না, রিসেন্ট টাইমে কিছু একটা সে সারপ্রাইজ দেখিয়ে হি গেটস দ্য বেনিফিট। দিস ইজ দ্য রিসেন্সি এফেক্ট। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রাইজাল কেন করা হয়। পারফরমেন্স অ্যাপ্রাইজাল দু কারণে করা হয়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ, একটা হচ্ছে ম্যানেজারিয়াল কজ। অ্যাডমিনিস্ট্রেটিভ কজগুলি বেসিক্যালি অ্যাকশন বেসড, হ্যাঁ, যেখানে টার্মিনেশন, তারপরে প্রমোশন অথবা শো কজ, এগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। ম্যানেজারিয়াল লেভেলের ব্যাপার থাকলে সেখানে মোটিভেশন, ট্রেনিং, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন, এগুলির সাইড হচ্ছে ম্যানেজারিয়াল সাইড। এবং আমরা টেকনিকগুলি আলোচনা করেছি, আমরা টেকনিকগুলির লিমিটেশন নিয়ে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করলাম যে ইন্ডিভিজুয়াল ম্যানেজার যখন ইভালুয়েট করতে যান তখন তিনি কি ধরনের বায়াসে আক্রান্ত হন। আমরা আলোচনা করেছি এর আগে যে অ্যাপ্রাইজাল হ্যাজ টু বি কমিউনিকেটেড, যারা ভালো করেছে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, প্রি অ্যাপ্রাইজাল এবং পোস্ট অ্যাপ্রাইজাল বোথ পিরিয়ডে। প্রত্যেকটা জায়গায় প্রধান টার্গেটই হচ্ছে অ্যাপ্রাইজালের মাধ্যমে কোম্পানির গ্রোথে যারা পার্টিসিপেট করছে তাদেরকে বেটার বেনিফিট দিয়ে তাদেরকে বেটার মোটিভেশন দেওয়া। অ্যাট দ্য সেম টাইম যারা পারফরমেন্স খারাপ করেছে তাদের সাথেও খুব পোলাইটলি, গ্রেসফুল্লি কমিউনিকেট করে তাদেরকে মুড আপ করা, যে তোমার চিন্তার কিছু নেই, তুমি বেটার করলে নেক্সট ইয়ারে উইল সি ইউর ইস্যু, আমরা তোমাকে অবশ্যই ভালো জায়গায় নিয়ে চলে আসবো। তাহলে এবং যে জায়গা থেকে পড়ালাম সেটা হচ্ছে managementstudyguide.com, একটা সাইট আছে, সেখানে তোমরা এগুলি পাবে, আমি যা যা আলোচনা করেছি আরো ডিটেইলে পাবে, তাহলে সেখান থেকে পড়ে নিও এবং একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলো পারফরমেন্স অ্যাপ্রাইজালের উপরে। তো ঠিক আছে, তাহলে আজকে রাখছি। তো জিনিসগুলো কি পরিষ্কার বোঝা গেছে? সামারি আজকে ওভাবে বলতে চাইছি যে যেগুলি পয়েন্ট, এগুলি তো অনেকগুলি পয়েন্ট আলোচনা করলাম, তাহলে পয়েন্টগুলি, মেজর পয়েন্টগুলি সামারি বলি, ঠিক আছে? তাহলে নাম্বার 1-এ লেখো ডেফিনেশন অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ঠিক আছে? ডেফিনেশন অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল, ওটা তুমি ওখানে গেলে পাবে, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে অবজেক্টিভস অফ পারফরমেন্স অ্যাপ্রাইজাল। পারফরমেন্স অ্যাপ্রাইজাল কি করে? তারপরে লিখতে পারো পারফরমেন্স অ্যাপ্রাইজাল টুলস, কি কি টেকনিকে পারফরমেন্স অ্যাপ্রাইজাল করা হয়, পারফরমেন্স অ্যাপ্রাইজাল টুলস এন্ড দেয়ার লিমিটেশনস, ঠিক আছে? পারফরমেন্স অ্যাপ্রাইজাল বায়াসেস, যেটা একটু আগে আলোচনা করলাম, পারফরমেন্স অ্যাপ্রাইজাল বায়াসেস।
তারপরে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে পারফরম্যান্স অ্যাপ্রাইজাল কমিউনিকেশন। তাহলে কয়টা পয়েন্ট হলো? ওকে, তাহলে এই 5টা এগুলি মেইন টপিক, এগুলির ভিতরে অনেক ডিটেইল আছে, তোমরা ম্যানেজমেন্ট স্টাডি গাইডে গেলে সেগুলি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলির উপরে তোমরা আগে আরেকবার কি রিড আউট করে আমাকে শোনাবে? ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে ক্লাস এখানে শেষ করছি। ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম।